This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে ব্যবসা বাণিজ্য করার আনন্দে মশগুল ছিল ইউনুস। তার সেই আশায় কাঁটা বিছিয়ে দিল ভারত। বাংলাদেশের উপর বড়সড় নিষেধাজ্ঞা জারি করল দিল্লি। কলকাতা ও মুম্বাই বন্দর ছাড়া ভারতের কোনো স্থলবন্দর ও বন্দর দিয়ে দেশে নির্দিষ্ট কিছু বাংলাদেশে পণ্য ঢুকতে পারবে না। এর মধ্যে রয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফল, নরম পানীয়, কাঠের সরঞ্জাম সহ একাধিক পণ্য। শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দর ব্যবহার করা যাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে ব্যবসা বাণিজ্য করার আনন্দে মশগুল ছিল ইউনুস, আর তার সেই আশায় কাঁটা বিছিয়ে দিল ভারত। বাংলাদেশের উপর বড়সড় নিষেধাজ্ঞা জারি করল দিল্লি। কলকাতা ও মুম্বাই বন্দর ছাড়া ভারতের কোনো স্থলবন্দর ও বন্দর দিয়ে এদেশে নির্দিষ্ট কিছু বাংলাদেশের পণ্য ঢুকতে পারবে না। কি কি রয়েছে তার মধ্যে আপনাদের জানাই। এর মধ্যে রয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফল, নরম পানীয়, কাঠের সরঞ্জাম সহ একাধিক পণ্য রয়েছে। শুধুমাত্র কলকাতা ও মুম্বাই বন্দরই ব্যবহার করা যাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর আগে মোহাম্মদ ইউনুস ঠিক কি বলেছিল সেটাও শোনাই আপনাদেরকে। নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য। মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ইউনুসের এই আশায় কতটা জল ঢেলে দিল মোদী সরকার এই নির্দেশের পর? দেখো সম্প্রতি ইউনুস বারবার আক্ষেপ করছেন যে তারা একটা ল্যান্ড অবস্থার মধ্যে রয়েছে। আবার এটাও উপযাজক হয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে 7 সিস্টারও নাকি ল্যান্ড লক হয়ে আছে। তার 7 সিস্টারের উপকার করবার জন্য তার তর সইছে না। তো পাল্টা ভারতের দিক থেকে আমি এটা বলতে পারি, ইউনুস কিন্তু মনে করিয়ে দেওয়া হলো যে এই ল্যান্ড পোর্ট গুলো দিয়ে ইউনুসের দেশের কত টাকার বাণিজ্য হয়, আর সেই বাণিজ্যটা আটকে গেলে বিশেষ করে বস্ত্র শিল্পের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, যেটা তাদের রপ্তানি এবং বিদেশি মুদ্রা আয়ের একটা অন্যতম বা সব থেকে বড় যে মাধ্যমগুলো রয়েছে পণ্য রপ্তানির ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে, তার অন্যতম। এবং সেটা আটকে দিলে কি হতে পারে, খুব সহজ কথায় সম্প্রতি কাউকে ভোগানোর প্রয়োজন নেই, একদম সাধারণ নিয়মেই পেট্রাপোল বেনেপোল দিয়ে যে পণ্য চলাচল করে বা অন্যান্য সীমান্তগুলো দিয়ে আমাদের যেখানে যেখানে স্থলবন্দর রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, বিশেষ করে বাংলাদেশের এবং ত্রিপুরাকে আমি অ্যাড করে নিচ্ছি, সেগুলো দিয়ে যত সহজে যত দ্রুত পণ্য চলাচল করতে পারে যে কোনো পণ্য, এবং বিশেষ করে বস্ত্র শিল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কোনো ওয়েট মেটেরিয়াল থাকে না, সবটাই যেখানে ড্রাই মেটেরিয়াল, সেটা অতি দ্রুত আসতে পারে। কিন্তু বন্দরে আসা মানেই কন্টেনার, খালাস এবং সেখানে অবশ্যই কার্গো চেকিং থাকে। আমরা তো বাংলাদেশের মতো আমাদের বন্দরগুলোকে খুলে রেখে দিই বিদেশি অস্ত্র বা সন্ত্রাসবাদীদের জন্য প্রয়োজনীয় কার্গো পাঠানোর জন্য, এবং সেগুলো চেকিং হবে না, বিদেশে আসবে, বিদেশ থেকে বিদেশে একবার চেকিং হলে আমাদের দেশের বন্দরে ঢুকে পড়বে, এমন অবস্থা, এমন রুলড অবস্থা আমাদের নয়। ফলে বাংলাদেশি পণ্যকে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা যাওয়া মানেই হচ্ছে সময় নষ্ট। সময় নষ্ট করে আজকের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডেলিভারেবল টাইমের সঙ্গে ভীষণভাবে যুক্ত, এবং সেই জায়গা থেকে যে পরিমাণে সময় নষ্ট হবে, তারপরে বাংলাদেশি পণ্য এবং বিশেষ করে তাদের এই বস্ত্রশিল্প, বারবার বলবো, যার বিশ্বজোড়া চাহিদা, তাতে কি এই উপমহাদেশের যে দেশগুলোতে তারা ভারতের মাধ্যমে ভারতের স্থলবন্দরের মধ্যে দিয়ে পণ্য পাঠায়, সেগুলো তাদের কি খুব একটা আগ্রহ থাকবে? এবং ভারতের স্থলবন্দরের মধ্যে দিয়ে বিদেশে তাদের পণ্য যায়, সেগুলোর ক্ষেত্রেও কি তাদের এই আগ্রহটা একই রকম থাকবে? সোজা কথায় বাংলাদেশকে ভুগতে হবে। আর এই ভোগান্তির জন্য মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বন্দরের আধুনিকীকরণের মাঝখানে দাঁড়িয়ে বা তার ইচ্ছার মাঝখানে দাঁড়িয়ে ভারতের 7 সিস্টার্সের জন্য যেভাবে তার মন পড়ে কাঁদছে, সেইভাবে ভারতের জন্য তার মন কাঁদতে বাধ্য হবে। এটা ভারতের দিক থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। সম্প্রীতি। ধন্যবাদ অনির্বাণ।
মোহাম্মদ ইউনূসের আরো একটা বক্তব্য আপনাদের শোনাই। চট্টগ্রাম বন্দরে গিয়ে ঠিক কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস, একবার শোনাই আপনাদের। ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা, তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। আপনারা শুনলেন বেশ কিছু জিনিস আমদানির উপর নিষেধাজ্ঞা, আর শুধু তাই নয়, শুধুমাত্র আমদানি করার ক্ষেত্রে বাংলাদেশে এই সমস্ত পণ্য কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর জলবন্দরই ব্যবহার করা যাবে। বেশ কিছু পণ্যের জন্য স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেয়া হলো। তার মধ্যে রয়েছে বাংলাদেশি রেডিমেড পোশাক সহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা মোদী সরকারের, যেমন প্রক্রিয়াজাত খাবার, ফল, কাঠের আসবাবেও নিষেধাজ্ঞা জারি। চার বছর চুপচাপ সেধিয়েছিলেন ভারতে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন, দিব্যি ইমাম সেজে ভাতাও নিচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কোচবিহার সীমান্ত থেকে গ্রেফতার সেলিম আনসারি। ধৃতের মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। সেলিম বাংলাদেশি নাকি রোহিঙ্গা, জোরালো হয়েছে প্রশ্ন। ধৃতের বাড়িতে TV9 বাংলা। শুক্রবার কোচবিহার জেলার কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। পরিচয় সামনে আসতেই সব কেলেঙ্কারি ফাঁস। বিএসএফের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে তিনি বাংলাদেশের নাগরিক। ধৃত ব্যক্তির নাম সেলিম আনসারি। 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। এদেশে এসে আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছে। সেই তথ্য দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টও খুলেছে। 4 বছর ধরে সেলিম মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভাড়া বাড়িতে থাকছিল। একটি সেলাইয়ের দোকানে কাজ করত সেলিম। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করত। পরে মাকরামপুর দক্ষিণপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হয়। ধৃতের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, বড় ভাইয়ের সঙ্গে দেখা করতেই বাংলাদেশ ফিরছিল। দালালদের মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল সেলিম। আসার পরে প্রথমে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে, কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে? শনিবার সেলিমের ভাড়া বাড়িতে পৌঁছে যায় TV9 বাংলা। সেলিমের মায়ের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। মায়ের কথায় একের পর এক অসঙ্গতি। মায়ের দাবি, তাদের বাড়ি বিহারে, অথচ বিহারের ঠিকানা বলতে পারেন ধৃত সেলিমের মা। এদিকে বিএসএফ এর দাবি, সেলিম চট্টগ্রাম উপকূলের টেকনাফের বাসিন্দা। অনুপ্রবেশকারী সেলিম বাংলাদেশি না রোহিঙ্গা, জোরালো হচ্ছে সেই প্রশ্নটাও। যে বাড়িতে ভাড়া থাকতো সেলিম, সেই বাড়ির মালিক জানতেন সেলিম ইমাম। 6-7 মাস থেকে হবে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছে? এই তো মাদের সাহেব থাকে, মসজিদে থাকে, মসজিদে ইমাম সাহেব। ডকুমেন্টস দেখেছিলেন? হ্যাঁ, জেরক্স দিয়েছে, আধার কার্ড আছে। যে বিহারে ধৃত বাংলাদেশি সেলিম এই মসজিদেই ইমামের কাজ করতেন। প্রায় বছর দেড়েক থেকে এই মসজিদে তিনি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে অন্য একটি মসজিদে কাজ করতেন। তারপর যখন তিনি বসে থাকেন, তারপর এখানকার যারা অন্যান্য সংস্থার লোক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার পর তাকে এখানে, যদি আধার কার্ড বা এই নিতে আসে, আমরা বলি প্রধানের সার্টিফিকেট তোমরা নিয়ে এসো। প্রধানের সার্টিফিকেট নিয়ে এলে আমরা তাকে দিই। এবার যদি ওখানে কি করেছে সেটা তো আমি জানি না, ওরা আমার বিধানসভার মধ্যেও পড়ে। ইমাম সেজে দিব্য ভাতা নিচ্ছিল সেলিম। তার চালচলনে কি কোনো সন্দেহ হয়নি এলাকাবাসীর? এত ভালোবাসতাম, এত মানে সে এরকম হয়তো নিশ্চয়ই এটা খারাপ। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছিল সেলিম। একাধিক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও পেয়েছিল। বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানান, ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে সীমান্ত পার করতে সাহায্য করেছে যে 2 ভারতীয়, তাদের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মুর্শিদাবাদ জেলায় এটা প্রথম নয়, এর আগেও একাধিক বাংলাদেশি গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে এবং শুধুমাত্র যে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এমনটা নয়, তারা ভারতবর্ষে এসে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে এবং রেশন কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু নথি কিন্তু তারা বানিয়ে ফেলছে অনায়াসে। এর পিছনে কারা রয়েছে সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশিরা যেভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে এরকম একের পর এক জায়গায় প্রবেশ করছে, সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা কোথাও যেন বিঘ্নিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। অপারেশন সিন্দুর ভারতের শক্তির প্রতীক। স্বাধীনতার পর প্রথমবার পাকিস্তানে 100 কিলোমিটার ভিতরে ভারতের প্রত্যাঘাত। লস্কর জেইশের 9টি জঙ্গি ঘাঁটি ও সদর দপ্তর ধ্বংস, খতম করা হয়েছে 100-রও বেশি জঙ্গিকে। সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পালন করেছেন প্রধানমন্ত্রী। গান্ধীনগরে ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তার হুঙ্কার, ভারতকে পরমাণু হামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। पहली बार आजादी के बाद भारत की सेना ने 100 किलोमीटर अंदर जाकर पाकिस्तानी कैंप्स, आतंकवादियों के कैंप्स को ध्वस्त करने का काम किया। और जो डराते थे कि हमारे पास एटम बम है, उनको लगता था उनकी धमकियों से डर जाएंगे, परंतु ऐसा नहीं हुआ। हमारे वायुसेना, थल सेना, जल सेना, तीनों सेनाओं ने ईंट का जवाब पत्थर से देने का काम किया। ভারতের গোপন নথি পাচারের অভিযোগ, গ্রেফতার ইউটিউবার। হরিয়ানার হিসারে গ্রেফতার মহিলা ইউটিউবার জ্যোতি রানী। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল এই ইউটিউবার জ্যোতি রানী। পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা ISI কর্তাদের সঙ্গে দেখা করেছিল সে। অভিযোগ, তখন থেকেই ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল ইউটিউবার জ্যোতি রানী।